আপনাকে দেখলে মনেই হয় না আপনার বয়স বেড়েছে, আবার এও মনে হয় না 2 বাচ্চার বাপ। মুগ্ধ কাঁধে চুমু দিয়ে কিছু বলবে তখনই সোফিয়ার ফোন বেজে ওঠে। সোফিয়া ফোন হাতে নিয়ে দেখলো খেয়ার বাবার নাম্বার থেকে কল। সন্ধ্যা 7টা, সবাই এসে উপস্থিত খেয়ার বাসায়। সাথে অবশ্য রাইফোন বসুনিয়াও এসেছে। রাফিয়াকে রেখে চলে এসেছে মুসাও। সোফিয়া ও মুগ্ধ বসে আছে খেয়ার মা সাবিহা বেগমের পাশে। খেয়ার বাবা খায়রুল বাসার থমথমে মুখ করে বসে আছেন। পাশে বড় ছেলে, তার পাশে তার বউ প্রীতি। তারিফ চিবুক নামিয়ে বসে আছে সিঙ্গেল সোফায়। খেয়ার বাবার ফোন থেকে প্রীতি ফোন করে জানায় খেয়া সুইসাইড করেছে, এও বলেছে মারা গেছে। এমন কথায় সবাই হন্তদন্ত হয়ে ছুটে আসলো, এসে দেখে অন্য কাহিনী। মুসা খেয়ার রুমে এসে ভ্রুকুচকে হাতে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। খেয়া চিবুক নামিয়ে বসে আছে মনমরা হয়ে। পরক্ষণেই মুসা বলল, মানুষ সুইসাইড করতে গিয়েও কট খায়। তোকে দেখে জানলাম কি একটা অবস্থা, সুইসাইড করতে গিয়ে কট খেলি। ছ্যা, মরতে গিয়ে ধরা পড়লি, সাথে খেলি উদম কেলানি, মান সম্মান ধুলোয় মিশে দিলি। তুই এমন পরিস্থিতিতেও মজা নিবি? দেখ, একদম বাজে কথা বলবি না, মাথা ঠিক নেই আমার। থাকবে কি করে, সুইসাইড করতে গিয়ে কট খেলি যে। আচ্ছা, লজ্জায় মুখ দেখাতে তোর লজ্জা করবে না? মুসার বাচ্চা, মেজাজ কিন্তু খারাপ আছে, আর বিগড়ে দিস না। তুই আমাকে ধমক দিচ্ছিস? এত সাহস তোর? দূর হ সামনে থেকে। খেয়া হকচকিয়ে গেল, বলল, এটা আমার রুম, গেলে তুই দূর হ সামনে থেকে। হ্যাঁ। মুসা চারিপাশে নজর ফিরিয়ে দেখলো, বলল, রুমের যা অবস্থা, ইঁদুরের জন্য ভালো বাসস্থান হবে। খেয়া কটমট চোখে তাকালো। মুসা দাঁত কেলিয়ে হেসে বলল, চিন্তা করিস না, বিয়ে হবে, মানে হবেই। বলেই চলে যায় মুসা। গিয়ে বসলো তানজিলা বেগমের পাশে। তিনি ফিসফিস করে বলল, কেমন দেখতে? মুসা চোখ টিপে ফিসফিস করে বলল, চলবে আন্টি, রাজি হয়ে যাও। তানজিলা বেগম গলা খাকারি দিলেন। খায়রুল বাসারের দিকে তাকিয়ে বললেন, এভাবে চুপ থেকে কি হবে? কিছু তো বলুন। এভাবে ডেকে এনে বসে রাখার মানে কি? খায়রুল বাসার ছেলের দিকে তাকায়, পরে বইয়ের থেকে নজর সরিয়ে বললেন, মেয়ে তো আপনার ছেলে ছাড়া কাউকে বিয়ে করবে না। ওদের দুজনের মধ্যে হয়তো কিছু হয়েছে, না হলে কেন সুইসাইড করতে কেন যাবে? আপনার ছেলের নামে ওসব লিখে। দেখুন মশাই, মেয়েকে যদি আমার ছেলের হাতে তুলে দেন তো নিয়ে যাই, না হলে বসুন, না হলে বলুন চলে যাচ্ছি। রাজি না হলে তো মেয়ে আবার সুইসাইড করতে যাবে, তাই রাজি না হয়ে উপায় আছে? তাছাড়া মেয়ের ভালোই আমার ভালো, কি বলো সাবিহা? একটাই মেয়ে আমার আপা, ভালোবেসে রাখবেন, ভুলগুলো ক্ষমা করে দিয়ে শিখিয়ে পড়িয়ে নিবেন, দেখবেন ও সব সামলে নিবে। ও নিয়ে ভাবতে হবে না, ডাকুন দেখি আপনার মেয়েকে। প্রীতি ডাকতে চলে যেতে খেয়ার ভাই বলে উঠল, বাবা, ছেলে বেকার, বিদেশ থাকে, এমন যেন না হয় বোনকে রেখে বিদেশে গেল, পরে আবার খেয়ে এসে বাসায় থাকতে লাগলো। বিষয়টা কেমন দেখায় না? রংপুরের মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাওয়া কানাডার গ্রিন কার্ড পাওয়ার সমান বড় ভাই, চিন্তা করবেন না। খেয়ার ভাইয়ের কথায় সাবিহা চিবুক নামালো। খায়রুল বাসার মুচকি হাসলো। তানজিলা কথার মানে বুঝতে পারলো, বলল, ছেলে জাহান্নামে গেলেও আপনার ছেলের বউ আমার বাড়িতেই থাকবে। খেয়া এসে সালাম দিতেই তানজিলা বেগম তাকালেন। মুসা ভেতরে ভেতরে দোয়া পড়তে লাগলো। তারিফের ভাবসা বোঝা যাচ্ছে না। খায়রুল বাসার বললেন, আমার মেয়ে খেয়া। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব মিষ্টি দেখতে। তাহলে আর দেরি না করে কাজ শুরু করে দিন, দুই বউকে আজকেই বাসায় তুলব। খায়রুল বাসার চিন্তিত হয়ে বললেন, দুই বউ মানে? আমার ছোট ছেলে মুসার বউ। রাইফোন বসুনিয়া সালাম দিয়ে বললেন, আজ বিকালে ওনার ছোট ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ হয়। বাবা, আমি একটু তারিফের সাথে একান্ত কথা বলতে চাই, তারপর না হয় ডিসিশন নিও তোমরা। খেয়ার কথা শুনে সবাই মুখ চাচাই করলো। খায়রুল বাসার বললেন, ঠিক আছে, যা ভালো মনে করিস। খেয়া তারিফকে এক পলক দেখে নিজের রুমে যায়। তারিফও এই সুযোগ খুঁজছিল, তাই উঠে দাঁড়াতেই মুসা এসে পাশে টেনে নিয়ে গেল। এই সুযোগে প্রীতি ফের খেয়ার রুমে গেল। মুসা তারিফকে ফিসফিস করে বলল, কি করতে চাচ্ছিস বলতো মামা? আমার থেকে দূরে থাক, অযথা জ্ঞান দিতে আসবি না। অপমান করছিস? তারিফ অসহায় চোখে তাকালো মুসার দিকে। মুসার চোখে হতাশা। তারিফ বলল, আসছি। বাসর রেখে শুধু তাই নয়, নতুন বউ রেখে চলে এসেছিস। শালা বিয়ে যদি বানচাল করছিস তোর আজীবন বিয়ে হবে না, চিরকুমার থাকবি। তারিফ শুনল কিনা বোঝা গেল না।
তারিফ দরজার পর্দা সরাতেই চমকে উঠে দেখতে পায় তার ভাবি খেয়ার হাত দুমড়ে মুচড়ে ধরে আছে পিছন থেকে আর বলছে, এবার যদি বিয়ে না করেছ পরিবার সহ জ্বালিয়ে মারবো। আর তা যদি না পারছি, আমার নাম প্রীতি সরকার নয়। বলেই হাত ছেড়ে দেয়। তারিফ পর্দা থেকে হাত সরালো। সে যা বুঝার বুঝে গেল, কিন্তু হঠাৎই মনটা খেয়ার জন্য ছটফট করছে। কেন কেন তার খারাপ লাগছে? প্রীতি বেরিয়ে আসে। তারিফ এক পলক দেখে ভেতরে ঢুকলো। খেয়া তড়িঘড়ি করে চোখের পানি মুছে নিয়ে বলল, বস। তারিফ কথা বলল না। ফোলা লাল চোখ মেলে তাকালো খেয়া। সহসায় তারিফের বুক চিনচিন করে উঠল। মনে হলো ও বুকে আগলে নেয়। বনিতা ছাড়াই খেয়া বলল, তুই যদি বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে থাকিস, তাহলে ওটা ভুল। আমি এমন করুণা চাই না তারিফ। তারিফ চমকে উঠে। সে তো এই ভয়ে বিয়ে করতে রাজি নয়। এও বলতে এসেছিল যে বিয়ের পরও খেয়াকে স্ত্রী মর্যাদা দিতে পারবে না। তাহলে এখন কিছু বলতে পারছে না কেন? গলায় কথা আটকে গেল কেন? মায়া কাজ করছে কেন ওর প্রতি? ভালোবেসে ফেলেছে কি? তাহলে আগে বুঝেনি কেন? আজ এমন মনে হচ্ছে কেন? আমি সোফিয়া ও মুসাকে বলে দেব, এতে তোর কোনো দোষ নেই। তোর সাথে যেন ওরা যোগাযোগ রাখে। আসতে পারিস। যেখানে ভালোবাসা নেই সেখানে বিয়ে করে সংসার করাটা বোকামি। হুঁশ ফিরে তারিফের। কোনো কথা না বলেই বেরিয়ে যায়। খেয়া চোখ বন্ধ করে কেঁদে উঠে পরপরই ধীর পায়ে বেরিয়ে আসে বাইরে। উদ্দেশ্য আর একবার দেখবে তারিফকে। তারিফ বের হয়ে আসতেই তানজিলা বেগম বলল, কিরে বেটা, এগোবো? মুসা প্রস্তুতি নিয়ে আছে। শুধু একবার না বল, দেখ আমি কি লঙ্কা কাণ্ড বাঁধাই। তারিফ মনে মনে না করতে চেয়েও পারল না। বারবার খেয়ার মুখখানা ভেসে উঠল মানুষপটে। মায়া হলো মনে। সে হয়তো খেয়াকে ভালোবাসে। সোফিয়ার কথা ভাবতে গিয়ে হয়তো কখনো খেয়াল করেনি। তানজিলা সহ সবাই দুজনকে তাড়া দিতে লাগলো। খেয়া না করবেই তখন তারিফ বলে উঠল, ভালোবেসেছি যখন, তখন বিয়ে তো করতেই হবে। অন্য কারো বউ হোক, সেটা আমার মন মানবে না। আমার ঘরের বউ হবে আমার খেয়া। একটা মিনি মাইক্রোর সামনে তারিফ ও খেয়া, পিছন সিটে মুসা ও রাফিয়া। রাত 12টার কাছাকাছি। ড্রাইভার আপন মনে ড্রাইভিং করছে, বাজছে রোমান্টিক মিউজিক। খেয়া দ্বিধাবোধ করে জানালার কাছে মাথা ঠেকালো। তারিফের ইচ্ছে করলেও কেন জানি প্রকাশ করতে পারল না। এদিকে রাফিয়া সেই বিকাল হতেই রেগে আছে। মুসা এর কোনো কারণ খুঁজে পায়নি। পরিবেশটা কেমন বিদঘুটে লাগলো মুসার কাছে। মাথা চুলকে কিছুক্ষণ ভাবলো। রাফিয়ার দিকে তাকালে দেখে বাইরে এসে তাকিয়ে আছে। তারপর বলল, কি গান বাজাচ্ছেন চাচা? ধুম্মা চলে গানটা বাজান। আর সেটা না থাকলে লে হালুয়া গানটা বাজান। ড্রাইভার দাঁত কেলিয়ে হেসে বলল। খেয়া কিছু বলার জন্য মাথা তুলতেই তারিফ নিজের হাতের মুঠোয় নিয়ে চুপ থাকতে বলল। এই সুযোগে তারিফ খেয়াকে বুকে আগলে নিল। ভেতরে ভেতরে স্বস্তির ঢোক গিলে নিজেকে আশ্বস্ত করে নিল। খেয়া তো বেজায় খুশি। মুসাফের বলল, কতটা চিন্তিত ছিলাম যে বিয়ের রাতে মাইক্রোতে বউ মরা কান্না শুরু করলে কি বলে সান্ত্বনা দিব, কিন্তু এখন তো দেখছি বাকি জীবন আমাকেই কান্নায় ভাসানোর জন্য প্রস্তুত। রাফিয়া রাগ করে জানালা বন্ধ করতেই মুসা বলল, বন্ধ করছো কেন? রাগান্বিত গলায় রাফিয়া ফের বলল, ঠান্ডা লাগছে। কিরে মামা, ঠান্ডাকাল আসলো নাকি? হ্যাঁ, শীতকাল আসছে আর কয়দিন পর। বলা শেষে তারিফ দাঁতে জিহবা কেটে বিড়বিড় করে বলল, নে, এবার ক্যাসেট চালু হলো বলে। ফুলকপি, টমেটো, আলু, শিম, ধনিয়া পাতা, মাছ দিয়ে এক পাতিল তরকারি রান্না দিন আসিতেছে রে মামা। জীবন এবার সবজিময় হয়ে যাবে। আন্টি তো আছেই, এবার দুদিক থেকে দুই বউ। লও ঠেলা সামলাও। খেয়াপিক করে হাসলেও রাফিয়া বিরক্ত চোখে তাকালো। মুসা কান ধরে ফিসফিস করে সরি বললেও রাফিয়ার মন গলল না। মুসা হাত বাড়িয়ে বুকে নিতেই রাফিয়া সরে যায়। করুণ গলায় বলল, শালা আফসোস থেকেই যাবে। শ্বশুর বাড়িতে বাসরটা রেখে আসলাম। আই এম শিওর ওই বাসর আমাকে অভিশাপ দিছে। পরক্ষণে বিড়বিড় করে বলল, আজকের বাসরটাও মাটি। রাফিয়ার কানে পড়ল কথাটা। ঠোঁট টিপে হাসি আটকিয়ে রাখলো। মুসা আর চোখে তা দেখে মুচকি হাসলো। তারিফ কান চেপে ধরে বলল, দোহাই লাগে, বাসা আসা পর্যন্ত মুখ বন্ধ রাখ। রাফিয়া, কোনো উপায়ে মুখটা ওর বন্ধ রাখার ব্যবস্থা করো বোন। রাফিয়া মুসার দিকে রাগ রাগ চোখে তাকিয়ে শাসন করতে লাগলো। সেগুড়ে বালি। মুসার রহস্য হাসি দিয়ে ফিসফিস করে বলল, লিপ কিসে আসো, আমি আর কথা বলবো না। হাঁ মেলে তাকায় রাফিয়া। মুসাফের বলল, বাসায় পৌঁছাতে এখনো 1 ঘন্টার মতো আছে। এতক্ষণ যদি তুমি চুপ থাকবে নাকি গাড়ি থেকে নামিয়ে দেওয়ার ব্যবস্থা করব? রাগান্বিত হয়ে কথাটা বলল রাফিয়া। মুসা এবার একটু দমে যাওয়ার মতো ফেস করে বলল,
চিন টপাক ডুমডুম। রাফিয়া চোখ ছোট ছোট করে তাকালো। মুসা রিকোয়েস্ট সুরে ফিসফিসিয়ে বলল। প্লিজ একবার। রাফিয়া হেলে ইশারায় কাছে ডাকলো। মুসাও হেলে খুশি মনে এগিয়ে আসে। সহসায় রাফিয়া তার দুটো কান টেনে ধরলো। মুসা ফিসফিসিয়ে ছাড়তে বলে রাফিয়া ধমক দিয়ে বলল। চুপ, বেশি পকপক করছো। আজ যতই রাত হোক আমি তোমার মনের আশা পূরণ করব, বাট বাকি রাস্তা চুপচাপ যেতে হবে। কিন্তু কথা না বলতে পারলে আমার জিহ্বা চুলকায়, দাঁত। ড্রাইভার গাড়ি। না না, আমি চুপচাপ হয়ে থাকবো। ওকে ডান। রাফিয়া কান ছেড়ে দেয়। মুসা কিঞ্চিত মন খারাপ করে সিটে গা এলিয়ে দিল। রাফিয়া হাসলো। পরক্ষণে মুসার বুকে নিজেকে রেখে জড়িয়ে ধরলো। মুসাও হাসলো, দুহাতে আগলে নিল ব্যক্তিগত নারীকে। কিছুক্ষণ আগেই বাসায় ফিরে আসে মুগ্ধরা। সোফিয়া মামার বাসায় থাকতে চেয়েও পারেনি মুগ্ধ জোরাজুরিতে। ঘুমন্ত আয়েশাকে ভালোভাবে শুইয়ে দিয়ে ফ্রেশ হতে চলে যায় সোফিয়া। মুগ্ধ মাহিনকে হালকা ফ্রেশ করিয়ে কিছু খাওয়ায়, তারপর ঘুমাতে বলে চলে যায় রুমে। মাত্রই সাবাস শেষে বের হয় সোফিয়া। চুলে পেঁচানো এখনো তোয়ালে। মুগ্ধ দরজা লাগিয়ে দিয়ে এগিয়ে আসে। সোফিয়া মুচকি হাসলো। পরক্ষণে বাইরের উদ্দেশ্যে পা বাড়িয়ে দিতেই মুগ্ধ কাছে নিয়ে বলল। কোথায় যাওয়া হচ্ছে? খাবেন না? ফ্রিজে আছে, গরম করলেই হবে। লাগবে না, তাছাড়া তুই তো আছিস। সোফিয়া মিছে রাগ দেখিয়ে বলল। ভ্রু আমি অসুস্থ মুগ্ধ ভাই। কুচকে মুগ্ধ বলল। আজব, সবসময় এত বেশি বেশি ভাবিস কেন ধলা মুরগি? সরুন তো, ঠ্যামনা মোড়ো। আপনি বেশি বললে তার দোষ নেই। আচমকায় চুল থেকে তোয়ালে খুলে দেয় মুগ্ধ। পেছন থেকে জড়িয়ে নিয়ে নাক ডুবালো চুলে। বলল। রক্ত জবার মতো গন্ধ তোর চুলে। এত এনার্জি আসে কোথা থেকে আপনার? কেন, তোর লাগবে? সরেন, নাকি গুতাগুতি শুরু করব? এই 1 মিনিট। কিসে? এই ওয়েট। উফ, কি? ওয়েট, ইটস মাই টার্ন নাও। ওকে, বাট ওয়েট। বলেই পাজাকোলা করে তুলে নিল। পরপরই বলল। কি মুটি রে তুই, হাঁটিস কেমনে? তোর হাঁটু এত ওজন সামলায় কি করে? বাজে বকা বন্ধ। এই ওয়েট। ফের শুইয়ে দিয়ে বলল। এতটুকুতেই হাঁপিয়ে গেলাম, যা পানি নিয়ে আয়। ভেবাচাকা খেয়ে সোফিয়া নামতেই যাবে, মুগ্ধ হাত ধরে বলল। কই যাচ্ছিস? অর্ডার করলাম আর পানি হেঁটে হেঁটে চলে আসলো। আপনার কি তাই মনে হয়? মাথা চুলকে মুগ্ধ বলল। বয়স তো কম হলো না, কি করব বল, কখন কি বলি মনেই থাকে না। উফ, ঢ্যামনা লোক। বলেই উঠে চলে যায় সোফিয়া। মুগ্ধ বিশ্বজয়ের হাসি হেসে ওয়াশরুমে গিয়ে ঢুকলো। সোফিয়াও হাসলো মন থেকে। যাক, এমন একটা জীবন তো আমি চেয়েছিলাম। সুখে দুঃখে ভালোবাসায় কেটে যাবে বাকি জীবন। সোফিয়া আজকাল বেশি অসুস্থ হয়ে পড়ে। খাওয়া দাওয়ায় মন নেই, কাজে অনীহা, ঘুম পর্যাপ্ততা নেই। অফিসের নতুন কাজে ব্যস্ত মুগ্ধ। নতুন বছর, তার উপর মাসের শুরু, তাই সোফিয়াকে 1000-5 টাকা দিয়ে দেয়। ডাক্তারের চেম্বারে পর্যন্ত সিরিয়াল দিয়ে দেয় মুগ্ধ। সন্ধ্যা হয়ে আসছে। মুগ্ধ হন্তদন্ত হয়ে বাসার সিঁড়ি বেয়ে 4 তলায় উঠছে। সোফিয়ার কিছু না হোক, এগিয়ে যেন ভালো কিছু শুনতে পায়, সব ভেবে ভেবে উপরে উঠে কলিং বেল বাজালো। কিছু সময় পর মাহিন দরজা খুলে দেয়। মাহিন মিষ্টি একটা হাসি দিয়ে সোফায় গিয়ে বসলো। মুগ্ধ দরজা লাগিয়ে দিয়ে এগিয়ে এসে দেখলো মাহিনের সামনের টেবিলে হরেক রকম নাস্তা। ভুরু টান টান করে বলল। তোমার আন্টি কোথায়? ঘরে আছে। বলেই আইসক্রিম খাওয়ায় মন দিল মাহিন। মুগ্ধ রুমের দিকে এগিয়ে ভিড়ানো দরজা খুলে দেয়। সোফিয়া আয়েশা দরজার দিকে তাকালো। মা মেয়েকে খাইয়ে দিচ্ছে, মেয়ে দিচ্ছে মাকে। আয়েশা চামচ সরিয়ে দাঁত কেলিয়ে হাসলো। পরক্ষণে আইসক্রিমের বক্স নিয়ে দৌড়ে চলে যায়। মুগ্ধ সেদিকে এক পলক দেখে সোফিয়ার দিকে তাকালো। সোফিয়া হাসলো। মুগ্ধ এগিয়ে এসে সোফিয়ার ঠোঁটের কোনায় লেগে থাকা আইসক্রিম মুছে নিয়ে বলল। ডাক্তার কি বলেছে? বড়সড় ঢোক গিলল সোফিয়া। বলল। ডাক্তারের কাছে তো যায়নি। মুগ্ধ কাঁধের ব্যাগ রেখে চারিপাশে নজর ফিরিয়ে দেখলো। বিছানায় দুটো নতুন শাড়ি, আবার ম্যাচিং করে একটা পাঞ্জাবি ও হিজাব। সোফায় আইসক্রিম সহ নানান রকমের চিপস ও পানীয় খাবার। মুগ্ধ যা বুঝার বুঝলো। সোফিয়ার দিকে তাকাতেই সোফিয়া দাঁত কেলিয়ে হেসে বলল। আমি সুস্থ মুগ্ধ ভাই। খুব হাসি পেল মুগ্ধর। ভিতরে ভিতরে হেসে মুখ মলিন করে বলল। মার্কেটে যাবি, আমাকে বললেই পারতি। ডাক্তারের কাছেই যাচ্ছিলাম মুগ্ধ ভাই, কিন্তু মার্কেট দেখে নেমে পড়লাম। তারপর কি হলো কিছু মনে নেই। দম ফাটানো হাসি কোনো রকম দমিয়ে রেখে মুগ্ধ তোয়ালে নিয়ে বাথরুমে গেল। সোফিয়া ঠোঁট কিছুক্ষণ থাকার পর হালকা মিষ্টি কালারের শাড়ি গায়ে মেলে ধরে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ল। মুগ্ধ ওয়াশরুমে এসে কিছুক্ষণ হেসে নিল।
পরে মুখে রাগের রেখা টেনে বেরিয়ে আসতে সোফিয়া বলল, কেমন লাগছে মুগ্ধ ভাই? ভালো। নিরসীন গলায় উত্তর দিল মুগ্ধ। সোফিয়ার মন খারাপ হয়ে যায়। মুগ্ধকে সামন থেকে জড়িয়ে ধরে বলল, মন খারাপ করেছেন? করার কথা কি নয়? সরি মুগ্ধ ভাই, প্লিজ সরি। হয়েছে সর, যা করার তো করেই ফেলেছিস, এখন সরি বলে কি হবে? মুগ্ধ সরে যেতে চাইলে সোফিয়া কান্না গলায় বলল, এই মুগ্ধ ভাই, সরি। আচ্ছা, এর জন্য আপনি যা বলবেন আমি তাতেই রাজি। তাও মন খারাপ করে থাকবেন না প্লিজ। ঠিক আছে, মনে থাকে যেন, আমি যা বলবো তাই যেন হয়। ঠিক আছে। একগাল হাসলো সোফিয়া। মুগ্ধ দুষ্টু হেসে বলল, সর এখন, রান্না তো করিসনি, রান্না করে নেই, তারপর মজা বুঝাচ্ছি। সোফিয়া বুকে মাথা রেখে বলল, আসার সময় রাতের খাবার নিয়ে এসেছি, কষ্ট করতে হবে না। বাবা, কি নিয়ে এসেছিস? মাথা তুলে উৎফুল্লতা নিয়ে বলল, নুডলস, ফুচকা, বার্গার, পিৎজা, আর আপনার জন্য বিরিয়ানি। হাসবে নাকি ধন্যবাদ দিবে মুগ্ধ বুঝে উঠতে পারছে না। ফেলফেল নয়নে তাকিয়ে আছে। সোফিয়া চোখ ছোট ছোট করে বলল, মুগ্ধ ভাই। মুগ্ধ এবার হেসেই উঠল শব্দ করে। সোফিয়াকে বাহুতে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, যাক, বউ একটা ভালো কাজই করেছে, আমার জন্য বিরিয়ানি এনেছে। তা ধলা মুরগি এসব খাওয়ার পর আবার বলিয়েন না আমার পেট গেল। উফ বাবা, কি ব্যথা, জন্মেও এসব আর খাবো না। ও মুগ্ধ ভাই, পেটে কি যেন ঢুকেছে, আমি নিশ্চিত খাবারে কিছু ভেজাল ছিল। সোফিয়ার মিমিক্রি করে কথাগুলো বলল মুগ্ধ। সোফিয়া নাকমুখ ফুলিয়ে তাকিয়ে আছে। মুগ্ধ ভ্রু নাচিয়ে বলল, কি? ঢ্যামনা মোড়ক। বলেই ঝটকা দিয়ে মুগ্ধকে সরিয়ে নেয়। হনহন করে চলে যায় আয়েশার কাছে। মুগ্ধ হাসলো, পা বাড়িয়ে দিয়ে বলতে লাগলো, আরে ধলা মুরগি শোন, সমস্যা নেই, আমি ওষুধ এনে দিব। আরে চার চক্কা শোন না রে। ও ধলা বউ, এত রাগ শরীরের জন্য ভালো না দুঃখিটি। তানজিলা বেগমের সামনে মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে মুসা। তানজিলার পাশে কাঁদো কাঁদো হয়ে দাঁড়িয়ে আছে রাফিয়া। এই নয় যে মুসা রাফিয়াকে মেরেছে, শুধু একটু বকেছে। মুসার এখনো কোনো গতিপথ হয়নি। সে টুকটাক কোচিং এবং প্রাইভেট পড়িয়ে সংসারের একটু একটু খরচ করে আর রাফিয়ার জন্য রাখে। তানজিলা বেগম মুসার কান মলিয়ে দিয়ে যা বকার বকে নিলেন। পরে ধীর পায়ে এগিয়ে যায় খেয়ার দিকে। সে আপাতত রান্নাঘরে ব্যস্ত। তানজিলা বেগম চলে যেতে মুসা ফিসফিসিয়ে শান্ত গলায় বলল, আজ একবার ঘরে আসো, তোমাকে প্রমিস করছি 1 সপ্তাহ তোমাকে হাঁটতে দিব না। রাফিয়া তড়িৎ গতিতে বলে উঠল, মা, আজ আমি আপনার ঘরে থাকবো। সহসাই মুসা পেটের সাইড চেপে ধরে হা করে উঠল। ও মাগো বলে বসে পড়ল সোফায়। তানজিলা বেগম পিছনে ফিরে আতঙ্কিত গলায় বলল, কি হলো মুসা? রাফিয়াও হকচকিয়ে গেল। সব ভুলে এগিয়ে এসে মুসার বাহু ধরে বলল, কি হলো তোমার? হঠাৎ এমন করছো কেন? দেখলে না, ভাজা জিনিস খেলাম, মনে হয় ইফেক্ট করেছে। ইফেক্ট? ও মাগো। তানজিলা ও খেয়া এবার এগিয়ে আসে। তানজিলা বেগম মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি হলো বাবা, ডাক্তার ডাকবো নাকি? না আন্টি, বলছিলাম কি রুমে যাব, পারলে ঠান্ডা লেবুর শরবত দিয়ে ভালো হয়। রাফিয়া মা, ওকে নিয়ে রুমে যাও, আর খেয়া মা শরবত তৈরি করে নিয়ে যাও তো, আমি আপাতত রান্নাটা দেখছি। রাফিয়া শাশুড়ির কথা মতো মুসাকে ঘরে নিয়ে আসে। তবে মনে তার খচখচানি আছে। আদৌ মুসার পেট ব্যথা নাকি আমাকে ঘরে আনার ধান্দা? ঘরে আসতে মুসা টানটান হয়ে দাঁড়িয়ে পড়ল। আড়মোড়া ভেঙে বলল, কেমন দিলাম? রাফিয়া দৌড়ে পালাবে, ঠিক তখনই মুসা হাত ধরে বিছানায় ফেলে দেয়। তার পরপরই দরজা লাগিয়ে দিয়ে এসে রাফিকে নিয়ে শুয়ে বলল, মিশনটা কি এখন থেকে শুরু করব আদরের বউ? রাফিয়া ফুপিয়ে কেঁদে ওঠে। মুসা ভড়কে যায়, গালে হাত রেখে বলল, এই যা আবার? আচ্ছা, মেরেছি কি তোমাকে, না মারতে চেয়েছি? রাফিয়া মাথা নাড়িয়ে না বললে মুসা ফের বলল, তাহলে কাঁদছো কেন? রাফিয়া হাতের ইশারায় বুঝালো ওয়াশরুম যাবে। সেজন্য কাঁদতে হবে? ওকে যাও, তবে তাড়াতাড়ি এসো, আজ মাঠে জমজমাট ম্যাচ শুরু হবে। রাফিয়াকে ছাড়তেই সে উঠে দাঁড়ালো। ধীর পায়ে বাথরুমের দিকে পা বাড়িয়ে দেয়। এক পলক মুসাকে দেখে তড়িঘড়ি করে দরজা খুলে দে দৌড়। মুসা হতবাক হয়ে বসে পড়ল। রাগে ফুঁসে উঠে বলল, আমার সাথে টক্কর? ঠিক আছে, 1 সপ্তাহ ক্যান্সেল, 14 দিন যেন তুমি হাঁটার পরিস্থিতিতে না থাকি সেই ব্যবস্থা করব। 1 কদম ফেলবি আর আমার সাথে টক্কর নেওয়ার মজা বুঝবি। খেয়া শরবত নিয়ে ভিতরে এসে বলল, শরবত? খাবো না। তো কি করব? মাথায় ঢাল। কার মাথায়? আম্মার? না না, আম্মার কেন,
আমার কথায়। বলা শেষ না হতেই খেয়া মুসার মাথায় গ্লাস ভর্তি শরবত ঢেলে দিল। মুসা আহাম্মক বনে গেল, জিহবা নাড়িয়ে ঠোঁটের মধ্যে থাকা শরবত খেয়ে বলল, সবই ঠিক আছে, লবণ সামান্য বেশি। খেয়া ফিক করে হাসলো। আড়াল থেকে হাসলো রাফিয়া। হাসাহাসি করতে করতে তারা দুজন রান্নাঘরে আসে। বাকি এই কাজ করতে লাগলো হাত চালিয়ে। সহসায় তানজিল বেগম খেয়ার হাত ধরে কাজ থামিয়ে দেয়, সামনে নিয়ে রাগী চোখে তাকিয়ে বলল, ছেলেটা আমার বিদেশ যেতে না যেতে শুরু করে দিয়েছো? তা কি করেছো বলো তো? যে ছেলেটা এক কলেই ফোন রিসিভ করে, আজ করলই না তো করলই না, বরং ফোন বন্ধ করে রেখেছে। কি বলেছো খেয়া? আপনি যা ভাবছেন তেমন কিছু হয়নি আম্মা। না হলেই ভালো। তুমি যা ভাববে তা কখনোই হবে আশা করিও না। ছেলের কাছে মাফ চেয়ে নিও যদি কোনো ভুল করে থাকো, আর তাড়াতাড়ি যেন আমার ছেলে আমার সাথে কথা বলে। বলেই তানজিলা বেগম চলে যান। খেয়ার চোখে টইটুম্বর পানি। রাফিয়া কাঁধে হাত রাখতেই খেয়া চোখ বন্ধ করে নিল। গাল বেয়ে গড়িয়ে পড়ল চোখের জমা পানি। বিয়ের পর বছরের মাথায় তারিফ বিদেশে চলে যায় বাবার কাছে। এই নিয়ে খেয়া বিরোধিতা করেও কোনো লাভ হয়নি। তারিফও যেতে চায়নি, কিন্তু মায়ের ভয়ে প্রকাশ করতে পারেনি। তাই বাধ্য হয়ে খেয়াকে রেখে যেতে। খেয়া ও বুকে কষ্ট চেপে রেখে হাসি মুখে বিদায় দেয় তারিফকে। গোসল সেরে মুসা রান্নাঘরের দিকে আসে, একগাল হেসে বলল, ভাবি বউটাকে দেওয়া যাবে না, মানে একটা ম্যাচ বাকি ছিল। খেয়া রাফিয়ার দিকে তাকালো। যাও রাফিয়া, আমি বাকি কাজ করতে পারবো। না আফু, ওর কথায় কান দিবে না। মশা তো এমনই বনবন করছে। অশিক্ষিত মহিলা, মাছি ভনভন করে আর মশা গুনগুন করে। কথা বলল না খেয়ার মন খারাপ দেখে। মুসা মাথার চুল ছেড়ে গান ধরল, ভাতার আমার কাতার গেছে চাকরি করিতে, একা বিছানায় ঘুম আসে না ছটফটায় রাইতে। এরই মধ্যে খেয়া কাজের হাত থামিয়ে দেয়, চোখে জমে ফের পানি। এর ফাঁকে রাফিয়া ইশারায় বা করলেও মুসা পরোয়া করল না। মুসা ফের গান ধরল। বরিশালের লঞ্চেও। হাতে থাকা পিতলের মগ খেয়া ছুঁড়ে মারে, চোখের পানি মুছে নিয়ে দৌড়ে চলে যায় নিজের ঘরে। মুসা হতবাক অসহায় হয়ে রাফিয়াকে বলল, কি হলো এটা? রাফিয়া রাগ করে বলল, কি হলো এটা? ইশারা না করেছি বুঝো না? একটু আগে মা বকে গেল, পরপরই তুমি এসে শুরু করলে। আন্টি বকলো কেন? ভাইয়ের সাথে কি জানি হয়েছে আপুর। কিসের শব্দ হলো রাফিয়া? খেয়া কোথায়? তানজিলার কথায় মুসা বলল, দেখোই বেচারি সব সময় মনমরা হয়ে থাকে, আর সেই তাকেই বকা দিলে। ওদের মাঝে কিছু হলে তো ওরাই ঠিক করে আন্টি, তুমি ওদের মধ্যে আসতে গেলে কেন? রাগের মাথায় না হয় দুই কয়টা বকাই দিয়েছি, তাই বলে ঘরের দৌড় লাগিয়ে কাঁদবে? কি মুশকিল দেখো তো। বলে তিনি খেয়ার রুমের দিকে পা বাড়িয়ে দেয়। রাফিয়াকে এদিকটা দেখতে বলে মুসাও পিছন পিছন ছুটল। বলে তিনি খেয়ার রুমের দিকে পা বাড়িয়ে দেয়। রাফিয়াকে এদিকটা দেখতে বলে মুসাও পিছন পিছন ছুটল। তারা দুজন দরজায় নক করলো। সাড়া না পেয়ে এসে ডাকতে লাগলে মুসা ও তানজিলা। খট করে দরজা খুলে দেয় খেয়া, হাত বাড়িয়ে দেয়, হাতে প্রেগন্যান্সি কিট। মুসা ভুরু কুচকে সেটা হাতে নিল। খেয়া চিবুক নামিয়েই বলল, আপনার ছেলেকে বিদেশে যাওয়ার আগে এই কথা কেন বলিনি, সেই জন্য রেগে আছে আমার ওপর। তবে বিষয়টা আমি আজ সকালেই জানতে পারি, এছাড়া আর কোনো কারণ নেই। বলেই ফের দরজা লাগিয়ে দিল খেয়া। হা মেলে তাকিয়ে আছে তানজিলা বেগম। মুসার দিকে তাকিয়ে বলল, কি হলো আর কি বলবো? মুসা কিটটা ঘুরিয়ে ফিরিয়ে দেখলো, একগাল হেসে বলল, তোমার তারিফ বাবা হতে যাচ্ছে। বলেই চেঁচিয়ে ওঠে মুসা। ইয়াহু, চাচ্চু হতে যাচ্ছি আমি, মিষ্টি নিয়ে আসছি। বলেই চলে যায় মুসা। তানজিলা বেগম খুশিতে হাত নাচাচ্ছে। তিনি এবার এদিক তো ওদিক ছুটছে। পরপরই খেয়ার দরজায় এসে বলল, মা তুমি বেরিয়ে আসছো তো, প্রাণ ভরে একটু আদর করে দেই। বকা দিয়েছি না, সেটা পুষিয়ে দেই। এসো তো, এসো। খেয়া দরজা খুলে চিবুক নামিয়ে নেয়। লজ্জা এসে অক্কা পাওয়ার অবস্থা। তানজিলা বেগম হাত ধরে কাছে টেনে নিলেন, বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, মা কি কখনো বকা দেয়নি বলো? আমিও তো আরেক মা, বকা না হয় দিয়েই ফেলেছি, তাই বলে কাঁদবে? খেয়া ফের কেঁদে উঠে। তানজিলা বেগম মাথা তুলে কপালে অনবরত চুমু দিয়ে বলল, কেঁদো না বৌমা, কেঁদো না। কোথা থেকে রাফিয়া দৌড়ে এসে খেয়ার হাত জড়িয়ে ধরে বলল, আপু তোমার পেটে নাকি বাবু? খেয়া মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। রাফিয়া ফের বলল, আমাকেও একটা এনে দেবে বাবু? খুশির মেজাজটা তুরঙ্গে উঠে তানজিলা বেগমের। খেয়াকে ছেড়ে দিয়ে রাফিয়ার মাথায় গাঁটটি দিয়ে বলল,
ও তোমাকে কোত্থেকে দেবে বাবু? লাজ্জরম নেই, আহাম্মক মেয়ে কোথাকার। তানজিলা বেগম চলে গেলেন। খেয়া ফিক করে হেসে বলল, মুসাকে বলিও এনে দিবে। বলেই সেও ঘরে ঢুকলো। রাফিয়া পা বাড়িয়ে বিড়বিড় করে বলল, খুশির টাকা না হয় বলেই ফেলেছি, তাই বলে আমি আহাম্মক? ইস, আহাম্মকই তো, এসব কথা কেউ বলে? ছি। সোফিয়া আয়েশাকে ঘুম দিতে ব্যস্ত, এদিকে মুগ্ধ ব্যস্ত সোফিয়ার জন্যে। মাহিন ঘুমে আচ্ছন্ন, তাই ফিসফিস করে আয়েশাকে ঘুম দেওয়ার চেষ্টা করছে। আয়েশার বায়না সে গান শুনবে, কিন্তু সেটা আস্তে গাওয়া যাবে না। সোফিয়া একটু রাগ দেখালেও আয়েশা মানছে না। সোফিয়া বুঝতে পারলো বেশি আদরের ফল তাকে ভোগাতে হচ্ছে। না, এভাবে আর চলবে না। মুগ্ধকে বলে শাসনের অধিকারটা নিতে হবে। পরক্ষণে সোফিয়া দরজার সামনে মুগ্ধকে দেখে ভ্রু নাচিয়ে জানতে চাইলো, কি সমস্যা? মুগ্ধ সময় দেখিয়ে বুঝালো। আর কতক্ষণ? সোফিয়া চশমা ঠিক করে হাতের ইশারায় বুঝালো। জান, আমি আসছি 5 মিনিট পর। মুগ্ধ মলিন মুখে চলে যায়। সোফিয়ার খুব হাসি পেল। পরক্ষণে আয়েশার দিকে তাকাতেই দেখলো আয়েশা তাকিয়ে আছে। হতাশ হয়ে যায় সোফিয়া। তুমি ঘুমাবে না? বাবা এতে ছিল। সোফিয়ার লজ্জা পেল, তবুও বলল, হ্যাঁ, তোমার বাবা একটু অসুস্থ, মাথা টিপে নেবে। কিন্তু তুমি তো ঘুমাচ্ছই না। আগে বলবে না? ঠিক আছে, ঘুমোচ্ছি। বলেই চোখ বন্ধ করে নেয়। আয়েশার দিকে মুগ্ধ ফোন টিপাতেও মন দিতে পারছে না। বড়ই উচাটন মন তার। কখন সোফিয়া আসবে তার এমন আচরণে না জানি সোফিয়া বলে উঠে বুড়ো হচ্ছেন তা কি তরুণ হচ্ছেন দিনকে দিন। আনমনে ভেবে হাসলো মুগ্ধ। তার কি দোষ? মনটা বউ পাগল হয়েছে, আমি তো আর না। বলে এই ঘড়ি দেখলো মুগ্ধ। 10টা প্রায়। রাগে ফুঁসে উঠল অমনি। বড় বড় পা বাড়িয়ে ফের আসলো। দরজায় মৃদু শব্দ করলেও সোফিয়া সাড়া পেল না। পা টিপে টিপে এগিয়ে আসে দেখলো আয়েশার সাথে সোফিয়াও ঘুমিয়ে পড়েছে। কপালে হাত দিয়ে চাপড়ালো, বলল, আমি ওনার জন্য ওয়েট করছি আর উনি ঘুমের রাজ্যে। ফাজিল মেয়ে, দিচ্ছি ঘুম। বলেই আলগোছে আয়েশার হাত সরিয়ে নিয়ে সোফিয়াকে কোলে তুলে নিল। বলল, বাপরে, দিন দিন এই মেয়ে যে মুটি হচ্ছে, না জানি পরে কোলে তুলতে লোক লাগতে হয়। দরজা পা দিয়ে ভিড়িয়ে দিয়ে চলে যায় মুগ্ধ। নিয়ে যায় তার অর্ধাঙ্গিনীকে ঘুমের 12টা বাজাতে। সকাল সকাল মুসা মিষ্টি বিতরণে নেমে পড়েছে। তার কাছের বন্ধু বাবা হতে যাচ্ছে, বসে থাকা যায়? পাশের বাসায় আসলো। দরজায় নক করতেই খুলে যায়। মুসার সামনে তাকিয়ে দেখলো বাসার বড় ছেলে রহমান দরজা খুলে দিয়েছে। তার চোখ দুটো ভীষণ লাল। মুসা কিঞ্চিত রেগে বলল, ছি, তুই মদ খাস? খেয়ে দিয়ে চোখ লাল করেছিস। সবে আসলো রহমানের ছোট ভাই রহিম। রহিমের চোখ লাল দেখে চমকে উঠে মুসা থাপ্পড় দিয়ে বলল, আবে শালা, তুই মদ খেয়েছিস? নিশ্চয়ই বড় গাধা বাসায় এনে গিলেছে, সাথে তুইও গিলেছিস। এরই মধ্যে রহিম হাউমাউ করে কেঁদে ওঠে। রহমান সামলে নিয়ে কিছু বলার পূর্বেই রহিমের বাবা এসে বলল, কি হলো, সাত সকালে কাঁদছিস কেন? রহিমের বাবার চোখও লাল দেখে মুসা তো বেজায় বিরক্ত হয়ে যায়। আঙ্গুল উঁচিয়ে বলল, ছি চাচা, আপনিও শেষমেশ সন্তানদের নিয়ে মদের কারখানা খুলে বসেছেন। ছি ছি, তার চাচিও খেয়েছেন নাকি? ডাকেন তো দেখে 16 কলা পূর্ণ করি। তিনি আচমকায় চর বসিয়ে দেন মুসার গালে। মুসা গালে হাত দিয়ে হতবাক হয়ে বলল, একে তো মদ খেয়েছেন, তার উপর। চুপ করো বেয়াদব, আমাদের চোখের সমস্যা, তাই লাল হয়েছে। কিসের মিষ্টি নিয়ে এসেছো সেটা বলো। মুসা আহাম্মক বনে গেল। মিষ্টির দিকে তাকে নিজের দিকে আগলে নিয়ে বলল, বলেই চলে আসে মুসা। কয়েকদিন যাবৎ মুগ্ধকে তার দাদু কল করে ডেকে যাচ্ছে গ্রামের বাড়িতে। মুগ্ধ বিষয়টাকে গুরুত্ব না দিলেও আজ কথা বলে বুঝতে পারলো তার দাদু হয়তো অসুস্থ, তাই সে বিষয়টা সোফিয়াকে শেয়ার করলো। আজ শুক্রবার। মুগ্ধ নামাজ পড়ে এসে মাত্র বসলো সোফায়। মাহিন দৌড়ে গিয়ে ঢুকলো রুমে। উদ্দেশ্য খোরমা আয়েশাকে দেওয়ার। আয়েশা নামাজ পড়তে যাওয়ার বায়না ধরলে সোফিয়া বুঝিয়ে দিয়েছে। তারপরও না বুঝলে আয়েশা কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। এদিকে আয়, বস। সোফিয়া আঁচলে হাত মুছতে মুছতে পাশে এসে বসলো। মুগ্ধ চশমা খুলে নিয়ে রেখে দিল। আঁচল নিজের হাতে নিয়ে মুখ মুছে দিতে দিতে বলল, কি সমস্যা তোর? এমন শুকিয়ে যাচ্ছিস কেন? সোফিয়া কেন জানি চিন্তায় পড়ল। মুগ্ধ এক হাত আগলে নিয়ে বলল, কি হয়েছে সোফিয়া? আমাকে খুলে না বললে আমি কি করে বুঝবো? না মানে মুগ্ধ ভাই। জাস্ট মুগ্ধ। দাঁতে জিহবা কেটে সোফিয়া বলল, তেমন কিছু না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।